এই সালটা 2011। এই সালটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবেই ভুলতে পারবো না, কেননা আমাদের এই ছোট্ট কয়েকদিনের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের মনের কোণে দাগ কেটে যায়। এবারে আমার পরিচয় দিয়ে দিই। আমি কবির, ছদ্মনাম। আমি পেশায় একজন আর্কিটেক্ট। বর্তমানে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটি অবস্থানে চাকরিরত অবস্থায় আছি। আমার জীবনের এই কালো অধ্যায়ের শুরু যেভাবে হয়েছে আমি সেভাবেই বলছি। আমার পরিবারে আমার বাবা মা, আমার এক বড় বোন আছে। আমার বোনের নাম তরি। আমি পরিবারের সবার ছোট হওয়ায় সবার আদর ভালোবাসাও পেতাম অনেক বেশি। আমার বোন আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার বোন আমার থেকে 4 বছরের বড়। তিনি একজন ডাক্তার। আমার ঘটনার সাথে আমার বোন সরাসরিভাবেই যুক্ত। আমি পরিবারের সব থেকে ছোট সদস্য হওয়ায় ভালোবাসার পাশাপাশি আমার বোনের কাছ থেকে প্রায় সবসময় কিছু না কিছু উপহারও পেতাম। আমার জন্মদিন হলে তো কথাই নেই। আমার জন্মদিনে আমাকে কিছু দেবার জন্য পুরোটা বছর আমার বোন নিজের হাত খরচ থেকে যে কটা টাকা জমাতো তা খরচ করে আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার কিনত। আমি অবাক হয়ে যেতাম, কেননা সে নিজেও তখন মেডিকেল কলেজে পড়াশোনা করছে, তবুও এতভাবে কষ্ট করে টাকা জমিয়ে অনেক দামি দামি সব উপহার নিয়ে আসতো। আমি অনেক খুশি হতাম এতে। আমার 21তম জন্মদিনের আগে আমাকে আমার বোন কাছে এসে জিজ্ঞাসা করে, তো তোর তো আর 4 দিন পরে জন্মদিন, কি চাস আমার কাছে? দেখতে দেখতে তুই 21 বছরে পা দিচ্ছিস, বিশ্বাস হয় না। কত ছোট ছিলি তুই। আচ্ছা বলতো কি চাই তোর? তোর না ছোটবেলা থেকেই বাইকের প্রতি নেশা? বাবাকে আমি তোর বাইকের শখের কথা বলেছি জানিস। বাবা তোকে বাইক কিনে দিতে রাজি না থাকলেও আমি রাজি করিয়েছি। তোর 21তম জন্মদিনে এটাই আমাদের তরফ থেকে তোর উপহার। আমার বোনের কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই, কেননা আমার একটা বাইকের শখ ছিল অনেক দিনের। বাবাকে 1000 বার বলেও মানাতে পারিনি, কিন্তু আমার বোন কি করে আমার বাবাকে মানিয়ে নিল কে জানে। দেখতে দেখতে এসে পড়ল 14 জুলাই 2011। সেদিন ছিল আমার জন্মদিন। আপু আমার জন্মদিনের 2 দিন আগে তার হলে গিয়েছিল। আসার পথে আমার জন্য কেক নিয়ে আসে। বাবা অফিস থেকে বাড়ি ফিরলে আমরা সবাই মিলে একসাথে কেক কাটি। কিন্তু এবারে একটা ব্যাপার আমার কাছে কিছুটা অবাক লাগে। এর আগে প্রতিবার আমার জন্মদিনে আমার বোন আমার গায়ে কেক মাখিয়ে দিয়েছে, কিন্তু এবার যেন আমি ভিন্ন এক চিত্র লক্ষ্য করি। আমার বোন বেশি কিছু না বলেই নিজের রুমে চলে যায়। আমি তাকে অনেক ডাকি, কিন্তু সে শরীর খারাপের বাহানা দিয়ে চলে যায়। আমার বাবা আমাকে নতুন বাইকের চাবি দিলে আমি আমার বোনকে সেটা দেখানোর জন্য তার রুমে যাই, কিন্তু তার রুম ভেতর থেকে লক করা। এরকমটা আমার বোন আগে কখনোই করেনি। আমি ভাবলাম হয়তোবা আমার জন্য সারপ্রাইজ হিসেবে কিছু আছে, এসেছে লুকিয়ে লুকিয়ে। মনে মনে আমি খুশি হচ্ছিলাম। এসব ভাবতে ভাবতে আমি দরজায় নক দিতে আমার বোন বের হয়ে আসে। রুম থেকে বের হতে আমি দেখি তার হাতে অতি সুন্দর কাঠের কারুকার্য করা একটি বাক্স। বাক্সটি দেখে আমার প্রচন্ড ভালো লাগে, আর খুশি হয়ে আপুকে বলি, আরে আরে এত সুন্দর বাক্স পেলে কোথায়? আমার জন্য এনেছ? আমার কথা শুনে আপু কিছুটা গম্ভীর হয়ে যান। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলেন, আসলে বাক্সটা আমি আমার জন্য এনেছি, কিন্তু তোর যদি পছন্দ হয় তাহলে তুই নিতে পারিস, আমার আপত্তি নেই। আপুর কথা শুনে আমি বাজ পাখির মতো ছোঁ করে আপুর হাত থেকে বাক্সটা নেবার জন্য যেই হাত বাড়ালাম, অমনি আপু বলে, না থাক, এখন এটা আমার কাছেই থাক, পরে না হয় তুই নিস, আপাতত এটা আমি নিয়ে রাখি। যেহেতু শখ করে কিনেছি, কিছুদিন নিজের কাছেই রাখি। আমি আপুর কথা মেনে নিলাম, আর আমার রুমে গিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়লাম নতুন বাইকটা চালাতে। বাইক চালাতে চালাতে কখন যেন রাত 11টা বেজে গেছে খেয়াল করিনি। বাসায় ফেরার সময় আমি আপুর রুমের জানালার দিকে তাকিয়ে দেখি লাইট জ্বলছে। আমি বাইক রেখে বাসায় ঢুকবো এমন সময় দেখি আমার আপুর ছায়া জানালার পর্দায়, আর তাতে দেখা যাচ্ছে অদৃশ্য ছায়াবিহীন কিছু মনে হচ্ছে আপুর গলা টিপে তাকে শূন্যে ভাসিয়ে রেখেছে। আমার আপু অনেক চেষ্টা করছে সেই জিনিসের হাত থেকে ছাড়িয়ে নিচে নেমে আসতে, কিন্তু কিছুতেই পারছে না। আমি সাথে সাথে বাড়িতে ঢুকে দৌড়ে আমার আপুর রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি আপু হাঁপাচ্ছে। আমি আপুকে যা যা দেখেছি সব বলি, আর কি হয়েছে জিজ্ঞেস করি। আপু বলে,
না না, ও কিছু না, এমনি ঘুমিয়ে ঘুমিয়ে বাজে স্বপ্ন দেখছিলাম জন্য ঘেমে গেছি আর হাঁপাচ্ছি। তুই এসব নিয়ে ভাবিস না। আর তুই কোথা থেকে কি দেখেছিস কে জানে, ওসব মনের ভুল। চল একসাথে খেয়ে আসি। আপুর কথা শুনে আমার মন কিছুতেই মানতে চাচ্ছিল না, কেননা আমি যা দেখেছি তা এতটাও অবাস্তব হতে পারে না। আমার নিজের চোখে অবিশ্বাস করতে বলছে আপু, কিন্তু আমি কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছিলাম না। কিন্তু প্রমাণ তো নেই, আর তাই আমি অগত্যা মনের ভুল ভেবেই স্বাভাবিক হয়ে গেলাম। সেদিন রাতে খেয়ে আবার রুমে এসে ঘুমিয়ে যাই। রাতে আপুর চিৎকারে আমাদের ঘুম ভাঙে। আপুর রুমে গিয়ে দেখি আপু তার মতোই ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই। এমনকি সে এমন চিৎকার শুনেও ঘুম থেকে ওঠেনি। আপুর রুম থেকে বের হয়ে আমি আর আমার বাবা মা কি হলো এসব নিয়ে কথা বলতে বলতে পুরো বাসা ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও কিছু হয়েছে কিনা। হঠাৎ আমি আমাদের রান্নাঘরে তাকাতেই দেখি আপু মাটিতে পড়ে আছে। আমি দ্রুত আমার বাবা মাকে ডাকি, আমরা আপুকে ধরাধরি করে তাকে রুমে নিয়ে আসি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, আমরা রুমে গিয়ে অন্য কিছুই দেখি যা একেবারেই প্রত্যাশা করিনি। আমরা দেখি আপু নিজের বিছানায় ঘুমাচ্ছে, আর আমরা এতক্ষণ যাকে ধরাধরি করে আনলাম সে কোথাও নেই। আমার মা আপুকে ডেকে তোলেন, আর কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করেন, কিন্তু আপু বলে এতক্ষণ যা হয়েছে সে তার কোনো কিছুই জানে না। আমরা আপুর রুম থেকে বের হয়ে আসার সময় ভাবতে থাকি, আমরা সবাই এক জিনিস কিভাবে দেখলাম, এমন হলোই বা কিভাবে। এসব ভাবতে ভাবতেই আমরা আমাদের যে যার রুমে গিয়ে ঘুমিয়ে যাই। সকালে উঠে আমরা কেউই এসব নিয়ে আর কোনো কথাই বলিনি। মনে হয় আমরা সবাই এটাকে নিছক স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইছিলাম। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। কিন্তু আপু কেমন যেন বদলে গেছে। আগের মতো এত কথাও বলে না, আর নিজের রুমেই বসে থাকে, বের হয় না তেমন। আপুকে অনেকবার জিজ্ঞেস করলে সে বারবার বলতো তার সামনে পরীক্ষার জন্য সে পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমরাও আপুর কথা মেনে নিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, আর তা হচ্ছে আমাদের বাসায় আমরা ছাড়াও আরেকজন ছিল, তাকে আমরা খালা বলে ডাকতাম। তিনি আমাদের বাড়িতেই থাকতেন আর বাড়ির কাজকর্মে আমার মাকে সাহায্য করতেন। খালা আমাদের বাড়িতে কাজ করলেও তিনি যেন আমাদের পরিবারেরই এক সদস্য ছিলেন। টানা 2 মাস ছুটি কাটিয়ে সে ফিরে আসে আমার জন্মদিনের প্রায় 4-5 দিন পরে, অর্থাৎ যথারীতি সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল তখন। আমরা সবাই একদিন রাতে ঘুম থেকে সকালে উঠে দেখি আমাদের ডাইনিং টেবিলে কোনো নাস্তাই নেই। আমরা বেশ অবাক হই, কেননা খালা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা রেডি করে ফেলেন, কিন্তু আজ দেরি কেন বুঝতে পারছিলাম না। তাকে ডাকার জন্য আমার মা তার রুমে চলে যান। আমি আমার আব্বু ফ্রেশ হচ্ছিলাম, এমন সময় আমার মায়ের চিৎকারে আমরা দৌড়ে খালার রুমে চলে আসি। সেখানে গিয়ে যা দেখি তা আমরা কখনোই দেখতে চাইব না। আমরা দেখি খালা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। তার বিছানায় কেঁচোর মতো অনেকগুলো কালো কালো পোকা ছড়িয়ে ছিটিয়ে আছে। পোকাগুলো তার মুখ আর নাক থেকে বের হচ্ছে, আর খালার চোখ সম্পূর্ণ পোকায় ভরা ছিল, এবং পোকাগুলো দেখতে কেঁচোর মতো হলেও মুখগুলো ছিল কেমন যেন সুচলো। পোকাগুলো যেন খালার মৃতদেহকে তাদের আবাসস্থল আর খাবারের ঠিকানা বানিয়ে নিয়েছে। আমার বাবা ভয় পেয়ে পুলিশে খবর দেন। আমার বাবার এক বন্ধুই ছিলেন তৎকালীন আমাদের থানার কর্তব্যরত অফিসার। তিনি এসে সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে লাশ নিয়ে যাবার ব্যবস্থা করেন। আমার বাবাকে তিনি চিন্তা করতে মানা করেন। এরপর আমার খালার মৃতদেহের ময়নাতদন্ত করলে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে সকলের সামনে। আমার খালার শরীরের ভেতর ছিল ঝাঁকে ঝাঁকে সেই কেঁচোর মতো পোকা। পোকাগুলো তার ভেতরে সব অর্গান একেবারে নষ্ট করে ফেলেছিল। কিন্তু এমনটা কিভাবে সম্ভব, ডাক্তাররাও তাতে অবাক। যেহেতু এরকম একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, তাই এসব নিয়ে আর কোনো পুলিশি কেস হয়নি। আর এই 1 সপ্তাহ পরে আমার আপু আমার রুমে আসে। আমি দেখি সে হাতে করে সেই কাঠের বাক্স নিয়ে এসেছে। আপুর হাতে সেই কাঠের বাক্স দেখে আমি অনেক খুশি হই, কেননা বাক্সটা আমার অনেক পছন্দ হয়েছিল। আপু আমাকে বাক্সটা দিয়ে বলে, নে, আজ থেকে এটা তোর, তুই এই বাক্সের মালিক, এই বাক্সের যাবতীয় দায় দায়িত্ব আজ থেকে তোর। এসব বলে আপু তড়িৎ বেগে আমার রুম থেকে চলে যায়। আপুর কথা বলার ভঙ্গিমা আমার কাছে কেন যেন স্বাভাবিক মনে হচ্ছিল না। দায় দায়িত্ব আমার বলতে কি বোঝাতে যাচ্ছে আপু? অনেক ভেবেও
আমি বুঝতে পারলাম না। তবে বাক্স পাবার আনন্দে আমি আর অন্য কোনো কিছুই ভাবিনি। আপু আমাকে বাক্স দিয়ে তার রুমে চলে যায়। আমিও আমার ঘড়ি আর ওয়ালেট সেই বাক্সে রাখা শুরু করি। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে, বাক্সটা পাবার পর থেকেই আমি প্রতি রাতেই খুব বাজে ধরনের স্বপ্ন দেখতে শুরু করি, যার কোনো আগা মাথা কিছুই নেই। স্বপ্ন দেখে আমি প্রচণ্ড ঘেমে যেতাম আর মনে হতো আমি খুব হাঁপাচ্ছি। প্রথম কয়েকদিন এভাবেই চলে সব। আমি সবাইকে সব জানাবো করেও আর জানাইনি। এমনিতেই মা হার্টের পেশেন্ট, তাই তাকে আর খামোখা দুশ্চিন্তায় ফেলতে চায়নি। এভাবেই আমার দিনকাল বাজে স্বপ্নগুলোর সাথে কেটে যেতে থাকে। কিন্তু এই নিয়ম ভঙ্গ করে একদিন রাতে আমার সামনে হাজির হয় এক অবয়বটার মাথা ছিল পাটের বস্তার মতো, একটা মুখোশের মতো অনেকটা, এবং তার চেহারা দেখা যাচ্ছিল না। তার চোখ দুটো ছিল অনেক বড়, তার সেই বিশাল চোখগুলো যেন আগুনের গোলার মতোই জ্বলছিল। তার হাতে ছিল একটি লাঠি, যা লাঠি হলেও আসলে ছিল এক জীবন্ত সাপ। আমার দিকে প্রচণ্ড ভারী গলায় সে বলতে শুরু করলো যে এই বাক্স এখন থেকে তোর কাছে, মানে তুই আমার কথা শুনবি, তোকে আমি যা বলবো তাই করতে হবে, তাহলে তুই বেঁচে যাবি, কিন্তু না করলে তোর মৃত্যু সুনিশ্চিত। আমি তার কথা শুনে ভয়ে সজোরে চিৎকার দেই, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আমার দিকে তাকিয়ে সে একটু হাসি দিয়ে আবার বলছিল যে দে, আমি যা চাই আমাকে দে। আর ব্যাকগ্রাউন্ডে যেন অনেক বিকৃত হাসির শব্দ পাওয়া যাচ্ছিল এবং আমার আত্মার ভেতর থেকে খোঁচা মেরে যাচ্ছিল। আমি ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম। হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই আর দেখি আমার সামনে সেই অবয়ব দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা লাঠির মতো সেই প্রাণীটা আমার দিকে ফোঁস করে ফনা তুলেছে এবং আমাকে গ্রাস করে নেবে। আর আমার আশেপাশেই বাতাস সব ভারী হয়ে যাচ্ছিল, আমি আর নিতে পারছিলাম না। আমি সেই হাসির আওয়াজে অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছিলাম। এইসব চলতে চলতে কখন যে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়েছি আমি জানি না। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমি মাটিতেই পড়ে আছি। ঘড়িতে সময় তখন 3:55। আমি নিজের রুমে ফিরে যাই। এভাবে আতঙ্কের মধ্যে আমার একটি দিন 10 বছরের মতো যেন লম্বা হয়ে গিয়েছিল। আমি না পারছিলাম কিছু করতে, না পারছি কাউকে কিছু বলতে। ভেতরে ভেতরে যেন আমি জাহান্নামের দরজার সামনে তাপ অনুভব করতে পারছিলাম, কেননা এইসব জাহান্নাম থেকে কোনো অংশে কোনো কিছু আমার জন্য কম না। আস্তে আস্তে 2 দিন কেটে যায়। আমি রাতের বেলা আমার রুমের কোনায় গুটিসুটি হয়ে প্রচণ্ড গরমেও কম্বল মুড়ি দিয়ে বসে আছি। হঠাৎ করেই যেন আকাশ বাতাস ভারী হয়ে যায় সেই অট্ট হাসিতে। আমার আত্মা কেঁপে ওঠে। আমার সামনে দণ্ডায়মান সে অবয়ব, আমার সাথে সে আবারও কথা বলে এবং আমি তার কাছে আকুতি মিনতি করতে থাকি আমাকে না মারার জন্য। আমি তার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই, কিন্তু সে আমার কথা শুনে আরো জোরে হুঙ্কার দেয় এবং আমার সাথে কথা বলে এবং সে বলে যে কিছু পেতে হলে নাকি কিছু দিতে হয় এবং সে আমাকে জানিয়ে দেয় যে আমার সময় খুব কম। তার কথা শেষ লাইনটা আমাকে যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয় এবং তিনি আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে কোনো একজনের প্রাণ আমাকে দিতে হবে। ওকে ঠিক আছে, তার প্রাণ আমাকে উৎসর্গ করলি তুই, আমি তোর উপরে খুশি হয়েছি, খুশি হয়ে তোকে আমি জীবন ভিক্ষা দিচ্ছি। এই বলে সে চলে যায়। আমি সেদিন রাতে কেঁদেছি অনেক। চোখের অশ্রুর স্বাদ যে এত লবণাক্ত তা হয়তো এতদিন আমি আসলেই জানতে পারতাম না। সকালে মা আমাকে ডেকে ভার্সিটিতে যেতে বলে, কিন্তু আমি মাকে জড়িত হয়ে কেঁদে দেই। আমার মা কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি বলি, মা আজ আমরা একটা দুঃসংবাদ পাবো মনে হয়। কাল রাতে স্বপ্নে দেখেছি আমাদের নিকট কোনো আত্মীয় মারা গেছে। আমার কথা শুনে আমার মা আমাকে স্বপ্ন সত্যি হয় না বলে সান্ত্বনা দেন, কিন্তু আমার মা তো আর জানে না যে নিজের জীবন বাঁচাতে আমি নিজেই আমারই এক আত্মীয়র মৃত্যুর পরোয়ানা নিজ হাতে লিখেছি। নিজেকে বাঁচাতে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি কাউকে। কথায় কথায় জান বাঁচানো ফরজ। নিজের ফরজ কাজ করতে গিয়ে অন্যের ফরজ আদায় করার কোনো রাস্তাই আমি ছাড়িনি। আমি খুনি, নিজেকে আদলেই খুনি মনে হচ্ছিল আমার। এসব ভাবতে ভাবতেই ফোন আসে আমার বাসায়। আমার মামির মা মারা গেছেন। তার মুখ আর নাক দিয়ে এই কেঁচোর মতন পোকা বের হচ্ছিল। এই কথা শুনে আমার মা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। আমি আগেই কিভাবে জানলাম জিজ্ঞাসা করেন, কিন্তু কি উত্তর দেব আমি তার মৃত্যুর পরোয়ানা লিখেছি তা বলবো? তাই আমি কিছু না বলে চুপ করেছিলাম।
মায়ের কাছ থেকে এই কথা শুনে আমি বুঝতে পারি আমার বোন নিজের প্রাণ বাঁচাতে আমাদের বাসার কাজের খালাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিয়েছে। আমি আপুর রুমে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। আমার আপুকে আমার কোনো কথাই খুলে বলতে হয়নি, কেননা সে সব জানে, তার সাথেও তো এই একই ব্যাপার ঘটেছে। আমি আর আপু কেউ কারোর সাথে চোখ মিলাতে পারছিলাম না। নিজেরা বাঁচতে আমরা অন্যের জীবনকে মূল্যহীন বানিয়ে দিয়েছিলাম। আপুর রুম থেকে এসে আমরা সবাই আমার মামির বাড়িতে রওনা দিই। রাস্তায় মা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেন বাসার খালা আর মামি এই দুজনই একইভাবে কিভাবে মারা গেলেন। আমি কিভাবে সেটা আগে জানলাম, কিন্তু আমি বরাবরের মতোই চুপ ছিলাম। মামির বাড়িতে গিয়ে আমার মামির লাশ দাফনের কাজ সম্পন্ন করলাম। সেদিন রাতে আবার সেই অবয়ব আমার সামনে আসে এবং সে আজকে নরম সুরে বলে যে সে আমার কাজে খুশি হয়েছে এবং সে বলে যে কিন্তু ছোট্ট একটা কাজ বাকি আছে, কাজটা করে দিয়ে মুক্ত হয়ে যাওয়া যাবে। তার কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই, বলি কাজ? আর কি কাজ বাকি থাকতে পারে? দুজনের জীবন নিয়েও শান্তি হয়নি, আর কি চাই? এবং আমি বলি যে কেন এসব করছে সে অট্টহাসি দেয় একটা এবং আবার আমাকে বলে যে তার কাজ নিয়ে নাকি কেউ কখনো কোনোদিন কোনো প্রশ্ন করেনি এবং তার কাজ নিয়ে আমি আজকে জিজ্ঞাসা করেছি এবং আমার মনে এত ঘৃণা, তাই তাদের উত্তর দেওয়ার প্রয়োজন অনুভব করিনি এবং আমাকে বলছে যে আমার ভয় লাগে কিনা, এবং আমাকে দেখে তার মনে হয়েছে যে আমার সাহস আছে এবং সে তা আমার প্রশ্নের উত্তর দিতে চায় এবং সে জানায় যে তার ব্যাপারে জেনেও কোনো লাভ হবে না, তাই সে বলে যে তার বলতে কোনো ক্ষতি নেই। সে তারপরে জানায় যে বাক্সটা আছে, সেখানে ছিল আমার বসবাস। আমি এক ইহুদি জিন, আমার নাম বাবিল। তোর মানুষ জাতি অনেক নিচু পর্যায়ের জাতি, কেন জানিস? শোন তবে, আমার একজন পালক ছিল, আমাকে আর তার পরিবারকে নিয়ে সে বহু আগে তুরস্কে থাকতো। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আজ আমার যত ক্ষমতা সব তারই দেয়া। আমি তার হুকুমের মতো মানুষের উপকার করতাম, কিন্তু তাকে কালো জাদুর আখ্যা দিয়ে মানুষেরা পিটিয়ে মেরে ফেলেছিল। তার স্ত্রী সন্তানকেও তারা ছাড়েনি, সাথে 2 কন্যা সন্তানকেও বন্দি করে মেরে ফেলেছিল এই মানুষ জাতি। আমার পালককে মারার পর নদীর ধারে ফেলে আসা হয়েছিল। আমি তখন দেখি আমার পালকের দেহে এখনো জান বাকি আছে। তাকে বাঁচাতে ছুটে যাই আমি, কিন্তু সে আমাকে তোর হাতে থাকা বাক্সটি এনে দিতে বলে এবং আমি সেই বাক্সটা এনে দেই। সেই বাক্সে সে নিজের মাথার চুল আর মাটির পুতুল বানিয়ে রচনা করে এক নরকের রাস্তা। তোর হাতে থাকা এই বাক্সটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বা যারা এই বাক্স খুলবে তাদের এই দুনিয়ায় কিছু সময়ের জন্য হলেও নরক দর্শন হবে। এখানে আমি কয়েক শত বছর ছিলাম। এ ধরনের বাক্স রচনার একটা নির্দিষ্ট কারণ থাকে। এই বাক্স রচনার উদ্দেশ্য ছিল মানব জাতির বিনাশ, তাদেরকে বুঝিয়ে দেয়া যে তারা শ্রেষ্ঠ নয়, তাদের থেকেও ক্ষমতাশীল কেউ আছে। দেখ, তুই মানব জাতি হয়েও আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলি, আর একটি প্রাণ আমার হাতে তুলে দিলি। দেখ তোরা কত নিচে নামতে পারিস। এবং আমার বোনের কথাও সে বলে এবং তার কথা শুনে আমি থমকে যাই, কি বলবো বুঝতে পারছিলাম না। এবং সেটা যে সে বদলা নেবার জন্য করছে সেটাও বুঝতে পারি, এবং সে মানুষের দাম্ভিকতার ওপরে যে সে বেশ বিরক্ত সেটাও আমরা বুঝতে পারি। আমি তখন বলি, নিরীহ মানুষের নিয়ে কোনো ক্ষমতার দাম্ভিকতা প্রমাণ করতে চান, মনে রাখবেন আল্লাহ আছেন সবার ওপরে। আপনি আমাদের নরকের রাস্তা দেখাচ্ছেন, কিন্তু তিনি আপনাকে নরকে পাঠিয়ে দিতে পারেন। আল্লাহকে ভয় করুন। এবং আমার কথা শুনে সে আবারও আমার সাথে তর্ক চালিয়ে যেতে থাকে এবং সে বলতে থাকে যে সে যা বলবে সেটা আমাকে করতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন আমি আমার মায়ের কথা ভেবে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ি। যা হয়েছে হয়েছে, কিন্তু এসব আর চলতে দেয়া যায় না ভেবে আমি আমার আপুর সাথে কথা বলে এসবের শেষ দেখার সিদ্ধান্ত নেই। বাড়ি ফিরে এসে আমি আমার মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলি। তখনই আমার মনে পড়ে যায় আমাকে সেই জিন বলেছিল আমি কাউকে তার কথা বললেও সেও মরবে। ইমাম সাহেবকে এই বিষয় জানানোর পর তিনি বলেন তার কথা চিন্তা না করতে। তিনি আমাকে সিলেটের এক মসজিদের ঠিকানা দেন। সেখানে ইন্ডিয়া থেকে আসা কয়েকজন পীর আছে, তাদের সাথে বাক্স নিয়ে দেখা করতে বলেন তিনি। এবং তিনি আরো বলেন এই বাক্স যেন আমি আমার মাকে দিয়ে দেই। তার কথা শুনে আমি বলি, কি বলছেন আপনি? আমার মা হার্টের পেশেন্ট, এসব তিনি সহ্য করবেন কিভাবে? আর আমার মায়ের সাথে এসব হোক আমি চাই না। হুজুর তখন আমাকে আশ্বস্ত করে বললেন যে দেখো বাবা, এই বাক্স পাওয়ার কয়েকদিন পর সেই জিন দেখা দেবে, আর তোমার বোনের ক্ষেত্রেও তাই হয়েছে। তবুও আমি তোমাদের সুরক্ষার জন্য বলি, তোমরা আজই তোমার মাকে সব জানিয়ে সিলেট চলে যাও। কোনো এক
পীর সাহেবের উপস্থিতি এই বাক্স তোমার মাকে দেবে এবং এই নাও 3টি শক্তিশালী তাবিজ। এই তাবিজের মেয়াদ 2 দিন। এই 2 দিন সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমিও আমার কাছে এটা রেখেছি। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আল্লাহ তোমাদের সহায় হবেন। ইমাম হুজুরের কথা মতো আমরা সেদিন মাকে সব বুঝিয়ে বলে রওনা দেই সিলেটের উদ্দেশ্যে। হুজুর আমাদের রাতে ঘুমাতে নিষেধ করে দিয়েছিলেন, কেননা স্বপ্নে এসে নাকি সে আমাদের ক্ষতি করার সক্ষম ছিল এবং এই তাবিজ দেওয়ার পরেও সেটি। সেদিন রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। পরের দিন সকালে সিলেট পৌঁছে আমরা ইমাম সাহেবের দেওয়ার ঠিকানা মতো সেই মসজিদে যাই। সেখানে এক পীরের সাথে দেখা করি। তিনি আমাদেরকে একটি রুমে নিয়ে যান, বসান এবং একে একে যা যা ঘটেছে সব জিজ্ঞাসা করেন। আমি তাকে সব খুলে বলি, আমাদের নিজেদের পাপের জন্য অনুশোচনা করি। পীর সাহেব বলেন, এই বাক্স হচ্ছে একটি ডিবুক বক্স। ইহুদিরা এই বাক্স বানানোর কাজ করে থাকতো অনেক বছর আগে। প্রতিটি বাক্স বানানোর পেছনে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে। এই ডিবিউকের কিছু উদ্দেশ্য থাকে এবং বাবিল নামে জিন তোমাকে ঠিক কথাই বলেছে, আর তুমি যা করেছো এতে তোমার দোষ নেই, তুমি নিজের ইচ্ছায় কিছু করনি। আর এই বাক্স এখন তুমি তোমার মায়ের হাতে দিয়ে দাও, তিনি এখন এই বাক্সের মালিক। একটা কথা শোনো, শয়তানের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই বাক্সের মালিককে এই বাক্সের জিন কখনোই মারবে না, কেননা যদি সে তা করে তাহলে এই ধ্বংসের খেলা আর অগ্রসর হবে না। বাক্সের মালিক মারা গেলে এই বাক্স আর পরের কোনো মালিক সহজে খুঁজে পাবে না। আর এই জিন এই বাক্সে আগের মতো বন্দী হয়ে থাকবে। সে তোমাদেরকে প্রাণের ভয় দেখায় এই জন্যই যেন তোমরা তার কথা মতো কাজ করো। এখন কাজ হচ্ছে এই জিন কখন তোমার মায়ের সাথে দেখা করতে আসে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাকে এই বাক্সেই আমরা বন্দী করব। সে আসলে আমি আল্লাহর নামে দোয়া পড়ে তাকে এই বাক্সে যেতে বাধ্য করব। আজ রাতেই কাজ করতে হবে। আর এর জন্য অনেক অনেক আগরবাতি আর খুশবু আতর প্রয়োজন। খারাপ জিনেরা এসব ভয় পায়। তোমরা এসব জোগাড় করে রাখো আর রাতে এখানে চলে আসবে। আর হ্যাঁ, এই সময়ের মধ্যে তোমরা কেউ ঘুমাতে পারবে না, এটা মাথায় রেখো। পীর সাহেবের কথা মতো আমরা সবকিছু জোগাড় করে রাতের জন্য অপেক্ষা করতে থাকি। রাত 2টা বাজলে পীর সাহেব আমার মাকে একটি রুমে প্রবেশ করতে বলেন। আমার হাতে দোয়া পড়া কিছু ছাই দিয়ে বলেন, দেখো এই রুমের চারপাশে গোল হয়ে এই ছাই ছড়ানো আছে, কিন্তু দরজার সামনে ছাই দেইনি। তোমাদের কাজ হচ্ছে যখন আমি রুমে প্রবেশ করব তোমরা তখন এই বাকি ফাঁকা জায়গায় ছাই ফেলে দেবে। জিন তাহলে ঘরে প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না। আল্লাহর কালামের জোর আর খুশবু আর আগরবাতির ঘ্রাণে সে বাক্সে না গিয়ে আর কোনো রাস্তা খুঁজে পাবে না, কেননা শয়তান এগুলো সহ্য করতে পারে না। পীর সাহেবের কথা মতো আমরা তৈরি হয়েই বসেছিলাম। কিছুক্ষণ পর আমার মা রুমে ছিলেন, সেই রুমের দরজা হুট করে খুলে গেল। দেখে মনে হলো অদৃশ্য কেউ হয়তো ভিতরে প্রবেশ করেছে। পীর সাহেব ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দরজার সামনের অংশে ছাই ছড়িয়ে দেই। কিছুক্ষণ পর আমার মায়ের চিৎকার আর তার সাথে অন্য কারো প্রচণ্ড আর্তনাদ শুনতে পারি। রুমের ভেতরে মনে হচ্ছিল যেন কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট এসব চলে। পীর সাহেব বের হয়ে আসেন এরপর, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার কপালের ঠিক মাঝখানে সাপের কামড়ের দাগ ছিল। পীর সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেন, জিন এই বাক্সে ঢুকেছে, কিন্তু সে বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এখানে থাকা আরেক পীরের সাহায্য নিতে বলে তিনি পরলোক গমন করেন। আমার চোখের সামনে তৃতীয় একটি প্রাণ ঝরে গেল। আমার মা বাক্স হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাক্স থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমরা শক্ত করে বাক্স ধরে রেখেছিলাম। এরপর আমরা সেখানেই আরেক পীরের কাছে যাই। যেই পীর মারা গেছেন তিনি হয়তো আগেই জানতেন এমন কিছু হবে, তাই আগে থেকেই অন্য একজন পীরকে সব বলে গিয়েছিলেন। অন্য পীর আমাদের হাত থেকে বাক্সটা নিয়ে একটি রুমে নিয়ে গেলেন এবং সেখানে আরো 25 জনের মতন কুরআনের হাফেজ ছিল, যারা একসাথে কোরআন তেলাওয়াত করছিল। আর পীর সাহেব সেই বাক্সটি একটি বালতিতে নিয়ে তা পরিপূর্ণ করে তাতে জমজমের পানি মিশ্রিত করে ডুবিয়ে রাখেন। প্রায় 2 ঘন্টা চলে যায় এসব করতে। তারপরে পীর সাহেব আমাদের বলেন, কোরআনের শক্তির কাছে শয়তান অসহায়, সে অনেক দুর্বল হয়ে পড়েছে। কয়েক বছর পর্যন্ত এই বাক্স থেকে বের হবার শক্তি আর তার নেই। এই বাক্স আমি ইন্ডিয়া নিয়ে যাব। সেখানে এক মসজিদে এক রুমে জমজমের পানিতে ডুবিয়ে তালা বন্ধ করে রাখবো। এই বাক্স আর খোলা হবে না। যা যা এখন পর্যন্ত ঘটেছে তা আবার শুরু হবে। তাই আমি নিজের সাথে নিয়ে যাব এমন স্থানে এই বাক্স থাকবে যা কেউ কখনো খুঁজে পাবে না।
পীর সাহেবকে বাক্স দিয়ে আমরা ফিরে আসি আমাদের চিরচেনা শহরে। সেই রুমে সেদিন মা আমার মৃত পীর সাহেবের সাথে কি ঘটেছিল এবং আমি বা আমার বোন কেউ জানতে চায়নি। আমার মা এমনিতেই অনেক ভেঙে পড়েছিলেন। বাসায় ফিরে বাবাকে সব খুলে বলি। বাবা এসবে বিশ্বাস কম করেন জন্য তাকে আগে থেকে কিছু জানায়নি। এরপর আমাদের মসজিদের সেই ইমাম সাহেব আমাদের বাড়িতে আসেন। তিনি আমার আপুকে জিজ্ঞাসা করেন যে এই বাক্স কোথা থেকে এসেছে। আপু তখন বলেন, আমার মেডিকেলের হলে আমার সিট আছে, পরীক্ষা বা এছাড়া মাঝে মাঝে আমি সেখানে গিয়ে 1-2 দিন থাকি। আমার জন্মদিন উপলক্ষে এই বাক্স আমাকে বেনামে কেউ একজন কুরিয়ার করে পাঠায়। আমি হলে না থাকায় এই বাক্স আমার বান্ধবীর কাছেই ছিল, কাগজে মোড়ানো ছিল তার, সেটা আর খোলা হয়নি। আমার হলের ড্রয়ারে আমি টাকা রেখে এসেছিলাম কিছু। আমার ভাইয়ের জন্মদিনের উপহার কেনার জন্য হলে গিয়ে এই বাক্স পাই। রাত হয়ে যাওয়ায় আমি সেদিন হলেই ছিলাম। এই বাক্স খোলার পর থেকেই আমি অনেক বাজে স্বপ্ন দেখা শুরু করি। আমি জানি না এই বাক্স কার আর কেই বা আমাকে দিয়েছিল এই বাক্স। তবে যেই দিক না কেন অবশ্যই আমাদের ক্ষতির কথা ভেবে দিয়েছে, নইলে এমন একটি বাক্স কেন দেবে। আপুর কথা শুনে আমি বুঝতে পারি কেন আমার আপু জন্মদিনের দিন আমার গায়ে কেক মাখায়নি আর সে বেশি কথা বলেনি। মন মরা হয়েছিল, তাকে একা রুমে থাকতে হয়েছিল সেদিন। এবং আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে আমরা এই বাক্স থেকে ছাড়া পাই। এই ঘটনা আমাদের ইমাম আর সেই পীর সাহেব ছাড়া কেউ জানেন না, তাই নিজের জন্যই নিজের পরিচয় গোপন করলাম। আজ হয়তো সেই বাক্স বা বাক্সে থাকা জিন বাবিল ইন্ডিয়ার কোনো এক মসজিদের কোনো এক তালাবদ্ধ রুমে জমজমের পানির নিচে বন্দি অবস্থায় আছে আর মুক্ত হবার জন্য মরিয়া হয়ে উঠেছে। সবার কাছে দোয়া চাই যেন এই বাক্স কখনোই আর মানব জাতির হাতে না আসে। এর বিনাশ কতটা ভয়ঙ্কর তা সরাসরি আমি দেখেছি। অনেকের কাছে মনে হবে বানিয়ে বানিয়ে বলছি, আবার অনেকে বিশ্বাস করবেন। সবশেষে একটা কথাই বলবো, বিশ্বাস করা আর না করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে সে বোঝে এর ভয়াবহতা কতটা খারাপের দিকে যেতে পারে। যে এন্টিটির কথা এখানে বলা হয়েছে তা এখনো এই পৃথিবীর বুকে অবস্থান করছে। সে বন্দি অবস্থায় থাকলেও তাকে নিয়ে যারা ভাবে বা তার কথা যারা মনে করেন তাদেরকে সে সেন্স করতে পারে, কিন্তু তেমন ক্ষতি করতে পারে না। এই বলে